হ্যালো ভিউয়ার্স, হাসান বায়োলজির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় জীবনের উৎপত্তি। এটা ক্লাস 10-এর বা মাধ্যমিকের চতুর্থ চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজনের একটা অংশ। এই জীবনের উৎপত্তি বা জীব কীভাবে সৃষ্টি হয়েছিল এই সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেননা কারণ এই যে জীব যখন সৃষ্টি হয়েছিল তখন মানুষ সেখানে উপস্থিত ছিল না। কারণ আমরা জানি আজ থেকে প্রায় 350 কোটি বছর আগে প্রথম এককোষী জীবের সৃষ্টি হয়েছিল। তার অনেক কয়েকশো কোটি বছর পরে কিন্তু মানুষের আবির্ভাব ঘটেছিল। তাই মানুষের পক্ষে নিখুঁতভাবে বলা সম্ভব নয় যে জীব কবে বা কীভাবে সৃষ্টি হয়েছিল। সেজন্য কী হয়, এই জীবের উৎপত্তি নিয়ে বিভিন্ন দার্শনিক, মনীষী, বিজ্ঞানী এই প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন রকম মতবাদ দিয়ে গেছে। এই জীবের উৎপত্তির ব্যাপারে বিভিন্ন রকম দার্শনিক, কোনো দার্শনিক বলেছেন যে জীব সৃষ্টি হয়েছিল। অনেকে বলেছে যে কোনো একটা ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর নিজে থেকে তৈরি করেছিল বা কোনো একটা শক্তির মাধ্যমে জীব সৃষ্টি হয়েছিল। আবার অনেক মনীষী বা দার্শনিক বলেছেন যে জীব সৃষ্টি হয়েছিল মাটি থেকে। আবার অনেকে বলেছিল না, জীব সৃষ্টি হয়েছিল অন্য একটা গ্রহে, জীব সৃষ্টি হয়েছিল, সেটা এলিয়েন সেই জীবটাকে পাঠিয়ে দিয়েছিল, বা কোনো রেণুর মাধ্যমে সেই জীবের রেণুটা এই পৃথিবী পৃষ্ঠে এসে পড়েছিল। এরকম বিভিন্ন রকম মতবাদ আছে। তবে জীব সৃষ্টির ব্যাপারে যে মতবাদটা সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ওপারিন এবং হেলডেনের রাসায়নিক মতবাদ। এই ওপারিন আর হেলডেন কে ছিলেন? এটা দুটো বিজ্ঞানী। ওপারিন ছিলেন রাশিয়ান বিজ্ঞানী, যার পুরো নাম হচ্ছে আলেকজান্ডার ওপারিন। তা তিনি তার একটা বই লিখেছিলেন এই জীবের উৎপত্তি সম্বন্ধে। বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। এই বইতে তিনি কি বলেছিলেন, যে জীবের উৎপত্তির ব্যাপারে বলেছিলেন বা ব্যাখ্যা করেছিলেন। আরেকজন বিজ্ঞানী ছিলেন আমেরিকান বিজ্ঞানী, ব্রিটিশ বিজ্ঞানী জে.বি.এস. হেলডেন। তিনি কি করেছিলেন, এই যে জীবের উৎপত্তির ব্যাপারে যে তার একটা গবেষণা, সেটা একটা জার্নালে তিনি প্রকাশ করেন। এই জার্নালটার নাম হচ্ছে রেশনালিস্ট অ্যানুয়াল। তো এদের যে দুজনের মতবাদ, এই ওপারিন আর হেলডেন, এরা বলেছিল যে জীব সৃষ্টি হয়েছে ক্রমান্বয়ে সরলতম জীব সৃষ্টি হয়েছিল কী বলে, কতগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। কেমন হচ্ছে, ওরা বলতে যে ওপারিন আর হেলডেন বলছিল যে এই যে জীব যে আছে, সেই জীবটার সৃষ্টি হয়েছে কি করে, মৌল দিয়ে। যে মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করেছিল, যৌগ করার পর একটা জটিল যৌগ তৈরি করেছিল, জটিল যৌগ তৈরি করে আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে সেই জটিল যৌগ থেকে জীবের সৃষ্টি হয়েছে। তার তাদের যে মতবাদ তারা বলতে যে জীব রাসায়নিকভাবে বা রাসায়নিক বিক্রিয়ার ফলে জীব সৃষ্টি হয়েছে। এবং বর্তমানে বা পরবর্তীকালেও বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে ওপারিন আর হেলডেনের মতবাদটা সত্য, এটা মেনে নেওয়া যায় বা অনেকটা নিখুঁত বলা যেতে পারে। তাহলে ওপারিন আর হেলডেন এদের মতবাদটা কী ছিল, যে এদের দুজনেরই দুটো বিভিন্ন জায়গায় তাদের গবেষণা পত্র দিয়েছিল বা রিসার্চ পেপার তৈরি করেছিল, এবং দুজনে মিলিয়ে দেখা যাচ্ছে একই রকম মিল। দুজনেরই মতবাদ ছিল যে জীব সৃষ্টি হয়েছিল কতগুলো মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ তৈরি করেছিল, এবং সেই যৌগগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জটিল যৌগ করে আবার বিক্রিয়া করে একটা জীবের সৃষ্টি হয়েছে। অর্থাৎ ওরা বলতে চেয়েছিল রাসায়নিকভাবে জীবের সৃষ্টি হয়েছে। ব্যাস, এটা গেল ওপারিন এবং হেলডেনের মতো। এবার তোমাদের বলে দিই যে এর আগের দিন আমরা পড়েছিলাম জীবনের উৎপত্তি। এবার জীবনের উৎপত্তি পড়াতে গিয়ে তোমাদের আমি বলেছিলাম 4টা পর্যায়। একটা প্রথম পর্যায়ে বলেছিলাম পৃথিবীর উৎপত্তি এবং তার প্রাচীন পরিবেশ। অর্থাৎ যে আমরা জীব সৃষ্টি বা জীবের উৎপত্তি পড়বো, ঠিক আছে, সেটা পড়বো। তার আগে জেনে নেব জীব যখন সৃষ্টি হয়েছিল তখন প্রাকৃতিক পরিবেশটা বা পরিবেশটা কেমন ছিল, প্রাচীন পরিবেশটা কেমন ছিল সেটা এর আগে আমরা ভিডিওতে সেটা পড়েছি। সেটা পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে ছবিটা আরেকবার আমি দিয়েছি, যে আমরা অনেক বইতে পেয়েছি যে সূর্যের একটা টুকরো ছিটকে এসেছিলো, সেই টুকরোটা জ্বলন্ত অগ্নিপিণ্ডটা সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়েছিল, ঠান্ডা হয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। যে জ্বলন্ত অগ্নিপিণ্ডের মধ্যে কী ছিল, বিভিন্ন রকম মৌল ছিল এবং জলীয় বাষ্প ছিল।
এবার কি করে যে পরবর্তীতে যখন যখন ওই অগ্নিপিণ্ডটা ছিটকে আসে সূর্য থেকে, তখন তার তাপমাত্রা ছিল 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি হয়েছিল, যখন ওটা আবার ঠান্ডা হতে লাগলো, তখন কি করে যে তার ভিতরে যে মৌলগুলো ছিল, সেই মৌলগুলো কি করে ঘনত্বের ভিত্তিতে তারা বিভিন্ন স্তরে সজ্জিত হতে লাগে। ভারী মৌলগুলো কেন্দ্রের দিকে অবস্থান করে, তারপরে যে মৌলগুলো ছিল সেগুলো হচ্ছে মাঝামাঝি অবস্থান করছিল, আর তারপরে যে মৌলগুলো ছিল সেগুলো পরিধির দিকে অবস্থান করে। আর সব থেকে যে গ্যাসীয় মৌলগুলো ছিল, যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এগুলো একদম ওই পরিধি বরাবর অবস্থান করছিল। বা এইটুকু পর্যন্ত দেখেছিলাম। তারপরে যখন আবার পৃথিবীর টেম্পারেচার কমতে থাকে, যখন 1000 ডিগ্রি সেলসিয়াস নামে, অর্থাৎ 5000 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস নেমে আসে, তখন আমরা কি দেখেছিলাম যে ওই যে অগ্নিপিণ্ডের ভিতরে গ্যাসীয় মৌলগুলো আর মুক্ত অবস্থায় থাকতে পারছিল না। তখন তোরা কী করে নিজেদের মধ্যে কিংবা কোনো ধাতব পদার্থের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড ফর্ম বা যৌগ গঠন করছিল। যেমন আমরা এখানে পড়েছিলাম যে অক্সাইড, কার্বাইড, ডাইকার্বন, কার্বন মনোক্সাইড ইত্যাদি যৌগ তৈরি করেছিল। তারপরে কী হয়েছিল, ওই যৌগগুলো আবার যখন পৃথিবীর তাপমাত্রা কমতে থাকলো, তখন ওইগুলো কী হলো, ওই গ্যাসীয় উপাদানগুলো কঠিন তরলে পরিণত হলো। আবার কী হলো, জল বাষ্পীভূত হলো, বাষ্প হয়ে আবার জল সৃষ্টি হলো, জল সৃষ্টি হয়ে আবার বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর জলরাশি বিশাল পরিমাণ জলরাশি তৈরি হলো, জলরাশি তৈরি হওয়ার পর সমুদ্রের সৃষ্টি হলো। এই সমুদ্রের মধ্যে এই যে উপাদানগুলো ছিল, যে জটিল যৌগগুলো ছিল, বা বলতে পারি যে যৌগগুলো সৃষ্টি হয়েছিল, সেগুলো কি সমুদ্রের জলের মধ্যে থেকে যায়, যেগুলোকে আমরা হট ডাইলুট স্যুপ বলেছিলাম। তো বাস এইটুকু পড়েছিলাম এর আগের দিন। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এই দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এবং চতুর্থ পর্যায়। দ্বিতীয় পর্যায়টা কি, জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজনি। আর তৃতীয় পর্যায় হচ্ছে জৈবিক বিবর্তন বা বায়োজনি, এবং চতুর্থ পর্যায়ে যেটা পড়ব ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। এবার দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে জীবনের রাসায়নিক উৎপত্তি এবং কেমোজনি। এই ঘটনাটা কী হয়েছিল, যে জীবনের রাসায়নিক মতবাদ থেকে, যেটা হচ্ছে ওপারিন আর হেলডেনের মতে রাসায়নিক মতবাদ, তারা বলছিল যে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ, বিভিন্ন মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ তৈরি করেছিল। আবার সেই সরল যৌগগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জটিল যৌগ তৈরি করেছিল, এবং জটিল যৌগগুলো বিভিন্ন রকম বিক্রিয়ার মাধ্যমে জীবের সৃষ্টি করেছিল। ব্যাস, তাদের মতবাদ এটাই, বা মতবাদের সারাংশ এটাই। তাহলে এই যে জীব সৃষ্টি হয়েছিল, যে রাসায়নিকভাবে জীব সৃষ্টি হয়েছিল, সেটা কী দিয়ে হয়েছিল? প্রধানত 4টা মৌল দিয়ে হয়েছিল। সেই 4টা মৌল আমি বলে দিচ্ছি: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। আমরা আমাদের জীবদেহ যদি এখন বর্তমানে যে জীবদেহটা আছে সেটাকে যদি আমরা ভেঙে দেখি, ক্লাস 9-এ আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম জীবন সংগঠনের স্তর। সেখানে আমরা দেখেছিলাম যে জীব কী হয়েছিল, সেখানে পড়েছিলাম যে জীবদের গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ, আর প্রত্যেকটা কোষের মধ্যে বিভিন্ন রকম রাসায়নিক উপাদান থাকে পড়েছিলাম। আর সেখানে পড়েছিলাম আমরা প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, ফ্যাট ইত্যাদি দিয়ে কিন্তু জীবদেহ গঠিত হয়েছে। তাহলে জীবদেহের ক্ষেত্রে বলা যায় যে জীব যে গঠিত হয়েছে তার প্রধান মৌল হচ্ছে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। এই 4টা প্রধান মৌল। এই গ্যাসীয় মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কী করে একটা সরল যৌগ তৈরি করে। তাহলে আমি বলে দিচ্ছি যে এই জীবনের রাসায়নিক উৎপত্তিটা কীভাবে হয়েছিল, সেটাকে যদি আমরা একটা ছকা হিসেবে করি, তাহলে এইভাবে দাঁড়ায় যে প্রথমে এই যে 4টা মৌল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়। আমরা দেখেছিলাম যখন পৃথিবীর টেম্পারেচার, এর আগে ছবিতে আমি দেখালাম, টেম্পারেচার যখন 1000 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি আসে, তখন কী করছিল, এই গ্যাসীয় মৌলগুলো মুক্ত অবস্থায় থাকতে পারছিল না, তারা তো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে এরা যুক্ত হয়, তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা সরল যৌগ তৈরি করে। এবার এই সরল যৌগগুলো কী করেছিল, তারপরে ওরা সমুদ্র জলের মধ্যে সরল যৌগগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে কী করে জটিল যৌগের যুক্ত হলো, তাহলে মানে যৌগ যৌগের মিশ্রণ ঘটলো, সরল যৌগ যৌগের মিশ্রণ। এবার সরল যৌগ যখন মিশ্রণ হলো, তখন কী হয়, তারপরে ওই সরল জৈব যৌগগুলো, যেমন ধরেন উদাহরণ হিসাবে যদি ধরি, সরল জৈব যৌগ হিসাবে যদি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, তাহলে জৈব যৌগ যখন মিশ্রণ হচ্ছিল, তখন কী হবে, অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, গিয়ে পলিস্যাকারাইড তৈরি করবে। তারপরে কী হয়েছিল, সেগুলো থেকে জটিল জৈব যৌগের উৎপন্ন, মানে অ্যামাইনো অ্যাসিড মিলে আবার প্রোটিন তৈরি হলো।
প্রোটিন তৈরি হওয়ার পর নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়, নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হওয়ার পর প্রোটোসেল বা প্রোটোবায়ন তৈরি হয়। এবারে দেখে নেব যে সরল জৈব যৌগের উৎপত্তিটা কী করে হয়েছে। আমি বলেছি সরল জৈব যৌগ মানে কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই যৌগগুলো পরস্পর সঙ্গে নিজেদের মধ্যে বা অন্য কোনো যৌগের সঙ্গে যুক্ত হয় সরল জৈব যৌগ তৈরি করে। তারপরে ঘটনাটা কী হয়, সরল জৈব যৌগগুলো সমুদ্র জলের মধ্যে মিশ্রিত হয়, তারপরে কি জটিল জৈব যৌগের উৎপত্তি হয়, তারপরে হয় নিউক্লিক অ্যাসিডের উৎপত্তি হয়, আর তারপরে প্রোটোসেল বা প্রোটোবায়ন্টের উৎপত্তি হয়। এইভাবে কী হয়েছিল যে এভাবেই কিন্তু জীবনের রাসায়নিক উৎপত্তি ঘটে। এবার যেটা পড়ব সেটা হচ্ছে সরল জৈব যৌগের উৎপত্তি। সরল জৈব যৌগের উৎপত্তিতে কী করে হয়েছিল? সরল জৈব যৌগের উৎপত্তি এখানে আমরা দেখব যে এই যে বলেছিলাম আমি যে জৈব যৌগ যখন উৎপত্তি হয় তার প্রধান উপাদান হচ্ছে 4টা উপাদান, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, আর একটা সহকারী উপাদান নিলাম ফসফরাস। এবার দেখি এরা কীভাবে নিজেদের মধ্যে দিকে প্রথম অবস্থায় কী হয়েছিল, যে প্রথম অবস্থায় যখন পৃথিবীর টেম্পারেচার 1000 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাচ্ছে, তখন যেহেতু এই মৌলগুলো মুক্ত অবস্থা থাকতে পারছে না, তখন কী করছে প্রথম অবস্থার দিকে কার্বন আর হাইড্রোজেন, মানে একদম সর্বপ্রথম কার্বন আর হাইড্রোজেন পরস্পর সঙ্গে যুক্ত হয়। তাহলে প্রথমে যৌগ যেগুলো তৈরি হয়েছিল, সরল যৌগ তৈরি হয়েছিল, সেগুলো হচ্ছে হাইড্রোকার্বনের সৃষ্টি, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন, কার্বন প্লাস হাইড্রোজেন যুক্ত হয়। এবার কার্বন প্লাস হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে কী কী যৌগ উৎপন্ন হতে পারে দেখে নিই। উদাহরণ হিসাবে কী কী হয়েছিল, 2 অণু কার্বন, 2 অণু হাইড্রোজেন মিলিত হয়ে এসিটিলিন নামক এক ধরনের যৌগ তৈরি করলো। আবার কি করলো, কার্বন 1 অণু কার্বন, 4 অণু হাইড্রোজেন মিলিত হয়ে মিথেন তৈরি করলো। আবার করে কি 2 অণু হাইড্রোজেন, 2 অণু কার্বন, 4 অণু হাইড্রোজেন মিলে ইথিলিন তৈরি করলো। তার মানে কি, যে কার্বন আর প্রথম দশায় যখন এই মৌলগুলো যুক্ত হচ্ছিল, তখন প্রথমে কার্বন আর হাইড্রোজেন যুক্ত হচ্ছিল। এবার এটা কি বিভিন্ন কখনো কার্বন 1 অণু থাকছে, হাইড্রোজেন 4 অণু, আবার কখনো কার্বন 2 অণু, হাইড্রোজেন 2 অণু, কখন হাইড্রোজেন 4 অণু, তো কার্বন 2 অণু, এরকম করে কী করে মানে নিজেদের মধ্যেই এরা যুক্ত হতে থাকে, মানে শুধুমাত্র অণুর সংখ্যাটা চেঞ্জ করে। হয়ে গেলো হাইড্রোকার্বন সৃষ্টি। এরপরে কী হয়েছিল, যে কার্বন আর হাইড্রোজেন যুক্ত হলে এরপরে এর সঙ্গে যুক্ত হয়েছিল অক্সিজেন। অক্সিজেন কি, তাহলে এই অক্সিজেন যুক্ত হলো, মানে কার্বন আর হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হলো, হয়ে কী তৈরি করলো, বিভিন্ন রকম গ্রুপ তৈরি করলো। কেমন গ্রুপ, যেমন CHO, কার্বন আর হাইড্রোজেন ও অক্সিজেন, এটা দিয়ে কী তৈরি হয়, এলডিহাইড গ্রুপ তৈরি করে। তারপরে কি COOH, কার্বক্সিল গ্রুপ, যেটা এসিডে আমাদের থাকে। তারপরে COO, কিটোন বডি বা কিটো গ্রুপ। আবার কি হয়, OH, অক্সিজেন আর হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোক্সি গ্রুপ তৈরি করলো। আবার কি হয়, নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন বললাম, নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, অ্যামাইনো গ্রুপ তৈরি করে। তাহলে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখলাম যে সরল জৈব যৌগে যে উৎপত্তি হচ্ছে, সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখলাম যে বিভিন্ন রকম গ্রুপ তৈরি হচ্ছে, যেমন কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন মিলে কী হচ্ছে, এলডিহাইড তৈরি করছে, কার্বন আর অক্সিজেন মিলে কিটো গ্রুপ তৈরি করে, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে হচ্ছে তার হাইড্রোক্সি গ্রুপ তৈরি করছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামাইনো গ্রুপ তৈরি করছে। তার মানে সরল জীবের যৌগের উৎপত্তির দ্বিতীয় পর্যায়ে আমরা দেখলাম বিভিন্ন রকম গ্রুপ তৈরি হচ্ছে। তৃতীয় পর্যায়ে কী হয়, তৃতীয় পর্যায়ে ঘটনাটা যেটা ঘটে সেটা হয় সরল শর্করার সৃষ্টি হয়। এবার সরল শর্করা কি, সরল শর্করা বলতে আমরা জানি যে গ্লুকোজ, এটা একটা সরল শর্করা সৃষ্টি, সরল শর্করা। তো এই গ্লুকোজের সাধারণ সংকেত আমরা সবাই জানি, গ্লুকোজের মধ্যে কার্বন 6 অণু আছে, হাইড্রোজেন 12 অণু আছে, অক্সিজেন 6 অণু আছে। তার মানে কি, আবার কি হলো, তৃতীয় পর্যায়ে দেখা যাচ্ছে সরল জৈব যখন হচ্ছে, মানে কার্বন আর হাইড্রোজেন আর অক্সিজেন আবার নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে, যখন যুক্ত হচ্ছে তার সাথে কি করছে, তার মাঝে মাঝে একটা করে গ্রুপ নিয়ে নিচ্ছে। যেমন গ্লুকোজের ক্ষেত্রে যদি সংকেতটা দেখি, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এক্ষেত্রে এর যদি আমি এটা ভেঙে দেখি তাহলে এরকম দেখতে পাবো যে এখানে একটা এলডিহাইড গ্রুপ থাকছে। তার মানে প্রথমে ওরা কী হয়েছিল, শুধু হাইড্রোকার্বন সৃষ্টি করছিল, তারপরে দ্বিতীয় পর্যায়ে তারা গ্রুপ তৈরি করলো, আর তৃতীয় পর্যায়ে তারা কী করছে, গ্রুপ নিচ্ছে একটা করে, প্লাস কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হচ্ছে, দিয়ে তারা গ্লুকোজ তৈরি করলো। ঠিক তেমন আর একটা সরল শর্করা আছে ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানেও দেখবো একটা গ্রুপ দেখতে পাচ্ছি, কিটো গ্রুপ। তাহলে ফ্রুক্টোজের সংকেত C6H12O6, হ্যাঁ, এটাও এক ধরনের সরল শর্করা।
তাহলে এরপরে কী হচ্ছে 3 নম্বরে আমরা দেখলাম সরল শর্করা সৃষ্টি হচ্ছে। সরল শর্করার ক্ষেত্রে দেখলাম যে ওই যে গ্রুপ যে একটা তৈরি করলো, সেই গ্রুপের সঙ্গে আবার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মিলিত হচ্ছে, বিভিন্ন অনুপাতে মিলিত হয়, এই সরল শর্করা সৃষ্টি করছে। এরপরে কী আসে, যে এরপরে সৃষ্টি হয়েছিল অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড আমরা জানি প্রোটিনের সরলতম উপাদান অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডে কী থাকে, অ্যামাইনো অ্যাসিডের গঠনগত একক হলো, যদি অ্যামাইনো অ্যাসিড বুঝে যাচ্ছে, তাহলে অ্যামাইনো কথাটি হতে এখানে একটা অ্যামাইনো গ্রুপ আছে আর একটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ আছে। অ্যামাইনো অ্যাসিড, যেহেতু অ্যাসিড মানে কি আমরা জানি যে কার্বক্সিল গ্রুপ থাকে, আর অ্যামাইনো মানে কি হচ্ছে এখানে NH2 গ্রুপ থাকবে। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের যদি আমরা উদাহরণ দেখি, একটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন। তাহলে গ্লাইসিনের যদি সংকেত দেখি, তাহলে দেখা হয় HCNH2 আর COOH উপরে একটা H। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যামাইনো গ্রুপ আছে, একটা কার্বক্সিল গ্রুপ আছে। তার মানে কী হয়েছিল, দ্বিতীয় পর্যায়ে ওরা গ্রুপ তৈরি করছিল। আর চতুর্থ নাম্বার পর্যায়ে যখন অ্যামাইনো অ্যাসিড, এবার ওই গ্রুপটাকে ওরা কী কাজে লাগাচ্ছে, বিভিন্ন রকম যৌগ তৈরি করে কাজে লাগাচ্ছে। অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে আছে, তখনও দেখলাম আমার বিভিন্ন রকম গ্রুপ লাগছে, অ্যামাইনো গ্রুপ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোর কার্বক্সিল গ্রুপ লাগছে। আবার যখন ওরা সরল শর্করা তৈরি করতে যাচ্ছিলো, সেখানে দেখছিলাম অ্যালডিহাইড গ্রুপ ব্যবহার করছে, আবার কিটো গ্রুপ ব্যবহার করে থাকছে। এরপরে তৈরি হলো ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড আমরা যখন পড়েছিলাম ক্লাস 9-এ, যখন জীবন সংগঠনের স্তর আমি তোমাদের পড়াচ্ছিলাম, সেক্ষেত্রে আমি দেখেছিলাম ফ্যাটি অ্যাসিডের গঠন দেখিয়েছিলাম। মানে এই গঠনগুলো তখনও একবার আলোচনা করা হয়েছিল। যারা সেই চ্যাপ্টারটা ভালো করে পড়েছে, আশা করি তাদের এই চ্যাপ্টারটা কোনো অসুবিধা হবে না, বা জীবনের উৎপত্তিটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি, ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কী থাকে, একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে আর একটা কিটো গ্রুপ থাকে। এই অ্যালডিহাইড আর কিটো গ্রুপ পরস্পরের সঙ্গে যুক্ত হয়, হ্যাঁ, পলিমারাইজেশন ঘটে, ফলে ফ্যাটি অ্যাসিড তৈরি করে। ব্যাস, এরপরে যেটা হয় নাইট্রোজেন বেসের সৃষ্টি। নাইট্রোজেন বেস কোথায় থাকে, ডিএনএ থাকে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তার মধ্যে যে নিউক্লিওটাইড যে গঠিত হয়, সেই নিউক্লিওটাইডগুলো কিন্তু নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। এই নাইট্রোজেন বেস তোমাদের দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার যখন আমি ক্রোমোজোমের গঠন পড়াচ্ছিলাম, সেখানে ডিএনএ যে স্ট্রাকচার পড়াতে গিয়ে আমি নাইট্রোজেন বেসের কথা বলেছিলাম। সেই নাইট্রোজেন বেসের যদি আমরা উদাহরণ দেখি, তাহলে নাইট্রোজেন বেস হিসাবে কী আছে, পিউরিন, পিরিমিডিন। তার মানে কি হয়, এরপরের ধাপে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পিউরিন আর পিরিমিডিন তৈরি হয়। এই পিউরিন আর পিরিমিডিনের যদি সংকেত তোমরা দেখো বা গঠনটাকে যদি দেখো, তাহলে এইরকম দেখতে পাবে। আমরা করেছিলাম এর আগে ক্লাসে, সেখানে আছে কি, একটা নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে। তাহলে মানে কী হলো, নাইট্রোজেন বেস যখন সৃষ্টি হচ্ছিল, তখন কী হলো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হলো। তাহলে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো মিলে কিন্তু নাইট্রোজেন বেসের সৃষ্টি হয়েছিল। এরপরে তৈরি হয় ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড এটা কী থেকে তৈরি হয়, ফসফরাস মানে পি। এই ফসফরাসের সঙ্গে হাইড্রোজেন, অক্সিজেন এগুলো মিলে ফসফরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এই যে 7টা বললাম, এই 7টা হচ্ছে সরল জৈব যৌগ। তাহলে সরল জৈব যৌগে কী করে উৎপন্ন হচ্ছিল, 4টা যৌগ থেকে হচ্ছিল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এই 4টা যৌগ বিভিন্ন অনুপাতে পরস্পরের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে এই যৌগগুলো, সরল জৈবগুলো তৈরি করেছিল। প্রথমে তৈরি করেছিল হাইড্রোকার্বন, তারপরে তৈরি করেছিল হচ্ছে হাইড্রোক্সি বা বিভিন্ন রকম গ্রুপ, তারপরে তৈরি করেছে সরল শর্করা, তারপরে অ্যামাইনো অ্যাসিড, তারপরে ফ্যাটি অ্যাসিড, তারপরে হচ্ছে নাইট্রোজেন বেস, তারপরে ফসফরিক অ্যাসিড। তাহলে এই যে বিক্রিয়াগুলো ঘটলো, এইগুলোতে ঘটার জন্য কি শক্তির দরকার পড়েছিল, এই শক্তি যোগান দিয়েছিল কে, তখন সময় সৌরশক্তি আর বজ্রপাত। এই বজ্রপাত আর সৌরশক্তি থেকেই শক্তি বা এনার্জি নিয়ে এই বিক্রিয়াগুলো ঘটেছিল। তাহলে সরল জৈব যৌগের উৎপত্তি হয়ে গেল। এবার এই জৈব যৌগগুলো কোথায় মিশবে, এই সরল জৈব যৌগগুলো হট ডাইলুট স্যুপের মধ্যে মিশবে। আমরা এই ছবিটাতে দেখেছিলাম, এই যে এখানে যে ছবিটা আছে, এই ছবিটাতে আমরা দেখেছিলাম যে এই যে গ্যাসীয় উপাদানগুলো তৈরি হলো, এখানে হচ্ছে হট ডাইলুট স্যুপ তৈরি হয়েছে জল, এবং জলের মধ্যে অ্যামোনিয়া, মিথেন, বিভিন্ন খনিজ পদার্থ, লবণ এগুলো ছিল। তাহলে সেটা হচ্ছে বিভিন্ন জৈব যৌগের মিশ্রণ, এই জিনিসটা এখানে হলো। তারপরে আছে জটিল জৈব যৌগের উৎপত্তি। এবার জটিল জৈব যৌগের উৎপত্তি জিনিসটা কেমন, জটিল যৌগের উৎপত্তি কিছু না, ওই যে সরল জৈব যৌগ যেগুলো আমরা তৈরি করলাম, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড, ফসফরিক অ্যাসিড, হ্যাঁ, তারপর হচ্ছে মিথেন, এগুলো কী হচ্ছে পরস্পরের সঙ্গে যুক্ত হয়,
এই জটিল জৈব যৌগ তৈরি করে। যেমন জটিল জৈব যৌগ হয়েছে একটা কার্বোহাইড্রেট। এবার এই কার্বোহাইড্রেট কী করে তৈরি হয় আমরা জানি, সরল শর্করা প্লাস সরল শর্করা প্লাস সরল শর্করা, একাধিক সরল শর্করা পরস্পরের সঙ্গে মিলিত হয় কার্বোহাইড্রেট তৈরি করে। ঠিক তেমনি একটা জটিল জৈব যৌগ হচ্ছে প্রোটিন। প্রোটিনের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়, প্রোটিন তৈরি করে। এখানে আছে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন হয়েছে। ঠিক তেমনি ফ্যাটি অ্যাসিড নিলে ফ্যাট তৈরি হলো। আর কি হলো, আর একটা জটিল যৌগ, আর দুটো জটিল যৌগ হলো নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড। এই নিউক্লিওটাইড কীভাবে তৈরি হলো, এটা একটা জটিল যৌগ। এই জটিল যৌগটা কীভাবে হয়েছে, এর আগে যে আমরা সরল জৈব যৌগ যখন পড়লাম তখন আমরা ওখানে নাইট্রোজেন বেস পড়েছিলাম। তাহলে নাইট্রোজেন বেস সরল জৈব যৌগতে সৃষ্টি হয়েছিল। সেই নাইট্রোজেন বেস আবার ওখানে সরল শর্করা যুক্ত হয়েছিল, তৈরি হয়েছিল। তাহলে সেই সরল শর্করা মানে হচ্ছে রাইবোজ সুগার প্লাস হচ্ছে নাইট্রোজেন বেস। আর আরেকটা জিনিস আমরা সেখানে সরল শর্করা যখন এখানে পড়ছিলাম, এই যে এইখানে ফসফরিক অ্যাসিড, এই যে ফসফরিক অ্যাসিড তৈরি হয়েছিল, সেই ফসফরিক অ্যাসিড। তাহলে এই ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস আর একটা সরল শর্করা, এই তিনটা জিনিস মিলে আবার কি তৈরি হয়ে গেল, আমাদের নিউক্লিওটাইড হয়ে গেল। তাহলে সরল শর্করা, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন মিলে নিউক্লিওটাইড। এই সরল শর্করার মধ্যে কি সরল শর্করাটা ছিল রাইবোজ সুগার। এই রাইবোজ সুগার সরল শর্করা ছিল, সেই সরল শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস নাইট্রোজেন বেস মিলে নিউক্লিওটাইড তৈরি হয়েছিল। আর কি তৈরি হয়েছিল, আর একটা জটিল যৌগ তৈরি হয়েছিল, সেটা হচ্ছে নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডটা কীভাবে তৈরি হয়েছিল আমরা জানি, রাইবোজ সুগার আর নাইট্রোজেন বেস মিলে নিউক্লিওসাইড তৈরি হয়। তাহলে বুঝলাম যে জটিল যৌগ কী কী জটিল যৌগের উৎপত্তি হচ্ছে। তাহলে প্রথমে সরল জৈব যৌগ হলো, কীভাবে সরল জৈবগুলো হলো সেগুলো পড়লাম। তারপর সরল জৈব যৌগগুলো কী হলো, নিজেদের মধ্যে মিশ্রণ ঘটালো। কোথায় মিশ্রণটা ঘটালো, হট ডাইলট স্যুপের মধ্যে ঘটিয়ে কী করলো, জটিল জৈব যৌগের উৎপত্তি করলো। এই জটিল জৈব যৌগ হয়ে গেলো মানে কার্বোহাইড্রেট। আমার জটিল জৈব যৌগ মানে হচ্ছে কার্বোহাইড্রেট উৎপন্ন হলো, প্রোটিন উৎপন্ন হলো, স্নেহ পদার্থ উৎপন্ন হচ্ছে, নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড উৎপন্ন হচ্ছে, ব্যাস। এরপরে যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড গঠন। এই নিউক্লিক অ্যাসিড আমরা জানি, নিউক্লিক অ্যাসিড মানেই ডিএনএ আর আরএনএ। আর নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে এই যে আমরা নিউক্লিওটাইড তৈরি করলাম, এবার এইখানে নিউক্লিওটাইড তৈরি করলাম, এই নিউক্লিওটাইড আবার তখন কী হবে, নিউক্লিওটাইড প্লাস নিউক্লিওটাইড প্লাস নিউক্লিওটাইড প্লাস নিউক্লিওটাইড, অনেক একাধিক নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত হয়, নিউক্লিওসাইড তৈরি করবে এবং প্রথম নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। আর প্রথম যে নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে আরএনএ। তাহলে বুঝতে পারলাম যে কিভাবে জীবনের রাসায়নিক উৎপত্তি ঘটেছে। প্রথমে আমরা বললাম সরল জৈব যৌগ উৎপন্ন হলো, তারপরে হচ্ছে জৈব যৌগের মিশ্রণ ঘটলো, যে যেগুলো উৎপন্ন হলো সেগুলো হচ্ছে ডায়ালোড স্যুপের মধ্যে তাদের মিশ্রণ ঘটলো। তারপরে হচ্ছে জটিল জৈব যৌগের উৎপত্তি হলো, তারপরে দেখলাম আমরা নিউক্লিক অ্যাসিডের উৎপত্তি হয়েছে। এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট বা আদি সেলের উৎপত্তি। এবার কি হয়, এই যে নিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে গেল, নিউক্লিক অ্যাসিড আমরা দেখলাম নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে, হ্যাঁ। তারপরে আমরা দেখলাম যে বিভিন্ন রকম জটিল যৌগ তৈরি হয়েছে। তখন কি করেছিল, তারপর কি হলো, যে হট ডাইলট স্যুপের মধ্য থেকে এই প্রোটিন, কারণ এই ঘটনাগুলো যে জটিল যৌগ সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ যে তৈরি হলো, সেটা ঘটনাটা ঘটে হট ডাইলট স্যুপের মধ্যে। বা এই হট ডাইলট স্যুপের মধ্যে তাহলে কি আছে, প্রোটিন আছে, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড আছে, ফ্যাট আছে, নিউক্লিওটাইড আছে, নিউক্লিওসাইড আছে, তারপর নিউক্লিক অ্যাসিড আছে, এগুলো সব হট ডাইলট স্যুপের মধ্যে থাকে। এবার কি, ওই গরম তরলটা ছিল যেটা হচ্ছে মানে সমুদ্র জলের মধ্যে অবস্থান করে, এবার ওইখান থেকে কী হয়েছিল, প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট, এই তিনটা যৌগ পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছিল। কখন, যখন আবার পৃথিবীর টেম্পারেচারটা কমে যেতে লাগলো, তখন কী করলো, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা কোলয়েড জাতীয় পদার্থ তৈরি করলো, যেটাকে নাম দেওয়া হয়েছে কোয়াসার্ভেট। এবার এই যে কোয়াসার্ভেট, এবার বিজ্ঞানী ওপারিন 1920 খ্রিস্টাব্দের দিকে বলেছিলেন যে এই কোয়াসার্ভেট থেকেই জীবের সৃষ্টি হয়েছে। কোয়াসার্ভেট জিনিসটা কি, এই যে আমরা যেগুলো জটিল জৈব যৌগগুলো পড়লাম, সেই যৌগগুলো কোথায় ছিল, সমুদ্রের জলের মধ্যে ছিল। সেই জৈব যৌগগুলো, জটিল জৈব যৌগগুলো আকর্ষণজনিত কারণে বা নিজেদের মধ্যে একটা আকর্ষণজনিত কারণ সৃষ্টি হয়েছিল। আকর্ষণজনিত কারণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট পরস্পর সঙ্গে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে কী হয়েছে, একটা কোলয়েড জাতীয় পদার্থ তৈরি করে। এই কোলয়েড জাতীয় পদার্থটাকে বলা হয়েছিল কোয়াসার্ভেট। এবার বিজ্ঞানী ওপারিন মনে করেছিলেন এই কোয়াসার্ভেট থেকেই প্রথম জীবের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে বিজ্ঞানী সিডনি ফক্স 1965
তিনি পরীক্ষা করেন, তো তিনি বলেছিলেন যে ওপারিন যেটা বলেছিলেন সেটা ভুল। তার মতে তিনি বলছিলেন যে শুধু ওই হট ডায়ালের স্যুপের মধ্যে থেকে প্রোটিনগুলো নিজেদের মধ্যে জমাট বেঁধে, হ্যাঁ, প্রোটিন প্রথম মানে অ্যাকচুয়ালি তিনি বলেছিলেন যে ওই অ্যামাইনো অ্যাসিডগুলো প্রোটিনয়েড ফর্ম তৈরি করে, এবং প্রোটিনয়েড ফর্ম তৈরি করার পর ওই প্রোটিন তৈরি করে, ওই প্রোটিনগুলোই কে তিনি নাম দিয়েছিলেন মাইক্রোস্ফিয়ার। মানে ও সিডনি ফক্সের বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র প্রোটিনগুলোই পরস্পর সঙ্গে যুক্ত হয়ে মাইক্রোস্ফিয়ার গঠন করে, এবং এই মাইক্রোস্ফিয়ার থেকেই জীবের সৃষ্টি হয়। তাহলে দুজনের দুটো মতবাদ। কোয়াসার্ভেট, ওপারিন বলেছিল যে কোয়াসার্ভেট থেকে জীবের সৃষ্টি হচ্ছে, আর এই কোয়াসার্ভেটটা হচ্ছে একটা কলয়েড জাতীয় পদার্থ, যেটা হচ্ছে কী নিয়ে গঠিত, প্রোটিন, লিপিড আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর যার উপরে দ্বিস্তরী একটা আবরণ ছিল, এই যে একটা দ্বিস্তরী আবরণ এটা ছিল। কিন্তু বিজ্ঞানী সিডনি ফক্স বলছেন না, যে জীব সৃষ্টি হয়েছিল মাইক্রোস্ফিয়ার থেকে, আর মাইক্রোস্ফিয়ার জিনিসটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর যুক্ত হয় প্রোটিনয়েড ফর্ম করেছিল, এবং প্রোটিনয়েড ফর্ম থেকে প্রোটিন জাতীয় একটা পদার্থ তৈরি করেছিল, যেটাকে মাইক্রোস্ফিয়ার নাম দিয়েছিল সিডনি ফক্স, এবং তিনি মনে করেছিলেন এই মাইক্রোস্ফিয়ার থেকেই জীবের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে জানা গেছে যে মাইক্রোস্ফিয়ার বা কোয়াসার্ভেট থেকে জীবের সৃষ্টি হয়নি। কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আর আরএনএ যুক্ত হয়ে প্রথম জীবের সৃষ্টি হয়েছিল, প্রথম এককোষী জীবের সৃষ্টি হয়েছিল, যে থিওরিটাকে বলা হয় বায়োজেনিক থিওরি। আমরা আবার আগের স্লাইডে যাবো, সেখানে তৃতীয় পর্যায়ে যেটা আমরা বলছি। তাহলে এতক্ষণ যেটা আলোচনা করলো সেটা হচ্ছে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি। এরপরে আসবো তৃতীয় পর্যায়ে হচ্ছে জৈবিক বিবর্তন বা বায়োজেনিক জিনিসটা কি, যে বায়োজেনিক জিনিসটা হচ্ছে যে কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়, মানে বর্তমানে যেটা বলা হচ্ছে মাইক্রোস্ফিয়ার বা কোয়াসার্ভেটের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয় প্রথম এককোষী জীবের আবির্ভাব ঘটেছিল বা সৃষ্টি হয়েছিল, এটা হচ্ছে বায়োজেনিক। এবং এই সময় যে জীবটি সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে রাসায়নিকগতভাবে পরভোজী, অর্থাৎ জীবটা যে সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে রাসায়নিক পরজীবী, অর্থাৎ সে রাসায়নিক পদার্থ খেয়ে বেঁচে থাকতো। পরবর্তীতে এরপরে আবার যে জীবটার সৃষ্টি হয়েছিল সেটা হয়েছে স্বভোজী, কিন্তু কেমোট্রফিক মানে রাসায়নিকভাবে স্বভোজী, অর্থাৎ রাসায়নিক পদার্থ দিয়ে ও নিজেদের মধ্যে খাবার তৈরি করে। তারপরেই এককোষী জীবের সৃষ্টি হয়েছিল স্বভোজী বা যেটা ফটোট্রফিক মানে সালোক সংশ্লেষকারী স্বভোজী, যেমন এককোষী শৈবাল বা শ্যাওলা জাতীয় ব্যাকটেরিয়া, প্রথমত ব্যাকটেরিয়া জাতীয় জীবের সৃষ্টি হয়েছিল এককোষী। তাহলে এই ঘটনাটা হচ্ছে বায়োজেনিক। তাহলে বায়োজেনিতে বললাম কি, যে মাইক্রোস্ফিয়ার এর সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম জীবের সৃষ্টি হয়েছিল, এই ঘটনাটা হচ্ছে, বা জীবের যে বিবর্তন, জীব সৃষ্টির যে বিবর্তন সেটা হচ্ছে বায়োজেনিক। প্রথম যে জীবগুলো তৈরি হয়েছিল বা সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে পরভোজী, সেটা হচ্ছে কেমিক্যাল খেয়ে থাকতো বা রাসায়নিকভাবে পরভোজী। তারপরে ছিল হচ্ছে রাসায়নিকভাবে স্বভোজী বা অটোট্রফিক। তারপরে সৃষ্টি হয়েছিল ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম ক্লোরোপ্লাস্টের আবির্ভাব ঘটেছিল, মানে তখন সে হচ্ছিল অটোট্রফিক। এবং তারপরে চতুর্থ পর্যায়ে যেটা ঘটে সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব, এটা পরবর্তী ধাপ। তো আজকে যেটা পড়লাম, তাহলে হচ্ছে আমরা কি পড়লাম আজকে, যে জীবনের উৎপত্তির ব্যাপারে দ্বিতীয় পর্যায়ে যেটা পড়েছি সেটা হচ্ছে জীবনের রাসায়নিক উৎপত্তি। এই রাসায়নিক উৎপত্তি যদি আমরা সারমর্ম করি বা সারাংশ করি, তাহলে দেখব যে এই রাসায়নিক ব্যাপারটা হচ্ছে ওপারিন আর হেলডেন বলেছিল যে এই রাসায়নিক মানে বিভিন্ন রকম মৌল থেকেই জীবের সৃষ্টি হয়েছে। এই মৌলগুলো পরস্পর সঙ্গে বিক্রিয়া করে প্রথমে যৌগ তৈরি করে, যৌগগুলো পরস্পর সঙ্গে সরল যৌগগুলো পরস্পর সঙ্গে যুক্ত হয়ে জটিল যৌগ তৈরি করে, এবং জটিল যৌগ থেকে বিভিন্ন রকম জটিল যৌগের সঙ্গে বলবো নিউক্লিক অ্যাসিড যুক্ত হয় আমাদের জীবের সৃষ্টি হয়েছিল। এবার সেখানে সেই জীবের উৎপত্তি সম্বন্ধে আমি বিভিন্ন রকম তোমাদের ধাপ দেখিয়েছি। জীবের রাসায়নিক উৎপত্তি সম্বন্ধে সরল জৈব যৌগের সৃষ্টি, তারপর জৈব যৌগের মিশ্রণ, জটিল জৈব যৌগের উৎপত্তি, তারপর নিউক্লিক অ্যাসিডের গঠন, তারপর প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট বলেছি। এবার সরল জৈব যৌগের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রথমত 4টা প্রধান মৌল, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই 4টা মৌল, আর একটা সহকারী মৌল ফসফরাস। এই ফসফরাস নিয়ে কিন্তু আমরা জীব সৃষ্টি করতে পারি। কীভাবে পারি? প্রথমে দেখলাম আমরা হাইড্রোকার্বন সৃষ্টি হলো, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোকার্বন তৈরি হচ্ছে। তারপরে তারা কী করলো, তারা একটা হচ্ছে গ্রুপগুলো তৈরি করলো, মানে হাইড্রোক্সি, তারপর অ্যাসিটাইল অ্যালডিহাইড,
কিটো গ্রুপ, এগুলো গ্রুপ তৈরি করলো। তারপরে আমরা দেখলাম সেই গ্রুপগুলো নিয়ে তারা সরল শর্করা তৈরি করছে, তারপরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, তারপরে ফ্যাটি অ্যাসিড তৈরি করছে, তারপরে দেখলাম নাইট্রোজেন বেস তৈরি করছে, তারপরে হচ্ছে তো ফসফরিক অ্যাসিড তৈরি করছে। তারপরে আমরা দেখলাম জটিল জৈব যৌগ সৃষ্টি। তারপরে এই সরল জৈবগুলো কী করলো, যখন হট ডাইলোসুপের মধ্যে পরস্পর সঙ্গে যুক্ত হয়ে জটিল যৌগ তৈরি করলো, যেমন অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড মিলে ফ্যাট, নিউক্লিয়াস, নাইট্রোজেন বেস, রাইবো সুগার, ফসফরিক অ্যাসিড মিলে নিউক্লিওটাইড। আবার তখন পরবর্তীতে আমরা দেখলাম নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি হলো। নিউক্লিক অ্যাসিড কীভাবে হয়েছে, নিউক্লিওটাইড মিলে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়েছে। আবার তখন নিউক্লিক অ্যাসিডের সঙ্গে প্রোটিন, হ্যাঁ, তারপর লিপিড, ফ্যাট অর্থাৎ মাইক্রোস্পিয়ার বা কোয়াসার্ভেট আর নিউক্লিক অ্যাসিড মিলে কিন্তু প্রথম যে জীব সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু এইভাবেই সৃষ্টি হয়েছিল। তো আজকে এই পর্যন্ত, আবারও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে।